হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে অজন পার্কে বাংলাদেশি একটি রেস্টুরেন্টে বোমা নিক্ষেপ করা হয়েছে ভোরে, এবং এ সময় রেস্টুরেন্টে তেমন ভিড় ছিল না, যার কারণে রক্ষা পেয়েছে অনেকেই। বাট কমিউনিটিতে আতঙ্ক এবং কে এই হামলাকারী, এই বিষয়টি আজকে আলোচনা করব। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সিনেটের কিছুদিন আগে মেইনে যে প্রাইমারি হয়েছে, এই প্রাইমারিতে যে সিনেটে ডেমোক্রেটিক যিনি প্রার্থী উইন করেছেন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এবং তাকে হয়তো সরে যেতে হবে উইন করার পরেও। এই বিষয়টি আজকে আলোচনা করব। বিপাকে ডেমোক্রেটিক পার্টি নিজেই। এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্র বেলজিয়াম খেলা 2-1 গোলে প্রথমার্ধে বেলজিয়াম এগিয়ে রয়েছে, হেরেছে পর্তুগাল স্পেনের কাছে। এই বিষয়গুলো হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, নুরুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম খোকন এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সোমবার জুলাই মাসের 6 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন আজ, এবং সতর্কবার্তা দিয়ে তিনি ঘোষণাও করেছেন যে যদি কোনো কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো না যায় তবে যুক্তরাষ্ট্রের সক্ষমতা রয়েছে ইরানের অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার, এবং তা করা সম্ভব হবে বিকেলের খুব অল্প সময়ের মধ্যেই। আমরা যেভাবেই হোক জয়ী হবই, হয় আমরা কোনো সমঝোতায় পৌঁছাবো, নয়তো কাজটা শেষ করে দেব। বুঝলো তো, এমনটাই তিনি মন্তব্য করেছেন। আর সেই কাজটা সম্পন্ন করা মোটেও কঠিন কিছু হবে না যুক্তরাষ্ট্রের জন্য। আমি বরং সমঝোতা করতে বেশি পছন্দ করব, কারণ আমি 9 কোটি 20 লাখ 10 লাখ মানুষের উপর বিরূপ প্রভাব ফেলতে চাই না ইরানের উপর। ইরানের জনসংখ্যাকে ইঙ্গিত করে তিনি তাই বলেছেন। আমরা 1 ঘন্টার মধ্যেই তাদের সব সেতু গুড়িয়ে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি, আমরা তাদের বিদ্যুৎ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দিতে পারি। আর আমি বলবো বিকেলের খুব অল্প সময়ের মধ্যে প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র নিচ্ছিন্ন হয়ে যাবে। এমন হুমকি দিয়েও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজ। আর তারা সেটা ভালোভাবেই জানে। তবে ইরান এই প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক যখন টানাপোড়েন চলছে, তখন অনেক দেশ চুক্তি করতে গোপনে তাকে ফোন দিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সমালোচনার কড়া জবাব দিয়ে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন যে অনেক দেশের নেতাই তাকে ফোন করে বলেন, দেখুন, জনমত নিয়ে আমি কিছুটা সমস্যায় আছি, তবে আমি আপনাকে জানাতে চাই যে আমরা আপনাকে শ্রদ্ধা করি, এবং শুনুন আমরা কি কিছু চুক্তি করতে পারি। কিছু কিছু দেশ নাকি, অনেক দেশ, নেতানিয়াহুর ভাষায়, যে তারা কিছুটা স্পর্শকাতর অবস্থা আছে যদিও, তবে ইসরায়েলের সাথে তারা চুক্তি করতে চায়। গত জুনে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীদের কড়া সমালোচনা করেছিলেন, যারা ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তাদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাবটাই বা কি? 90 লাখ মানুষের একটি দেশ আপনাদের কেবল হত্যাকাণ্ড চালিয়ে আপনার সব জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান করতে পারবেন না। ইসরায়েলি কট্টরপন্থীদের এমন মন্তব্য হোয়াইট হাউসে বসে করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ন্যাটো সম্মেলনের প্রাক্কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী ও তার এক সময়ের মিত্র জর্জিয়া মেলোনিকে নিয়ে আবারও বিদ্রুপাত্মক মন্তব্য করার পর আজ সোমবার ইতালির প্রতিরক্ষা মন্ত্রী আটলান্টিক পার ইউরোপ ও আমেরিকার মধ্যকার সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। গত মাসে মেলোনি ট্রাম্পের বিরুদ্ধে তার সম্পর্কে মন গড়া গল্প ছড়ানোর অভিযোগ তুলেছিলেন। এর আগে তিনি নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছবি তুলতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই ক্ষুব্ধ হয়ে মেলোনি মন্তব্য করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা কথা বলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি ইতালীয় টিভি চ্যানেলকে বলেছিলেন যে ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য তাকে অনুরোধ, কাকুতি মিনতি করেছিল, যেটা একটু আগে আমি বললাম। এই সপ্তাহে তুরস্কের দুই নেতার নাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকায় ট্রাম্প ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এই মেলানি তার দিকে তাকিয়ে থাকা একটি ছবি পোস্ট করে সংযম আদেশ প্রয়োজন এমন ক্যাপশন দিয়ে পোস্ট করার পর বিতর্কটি পুনরায় উস্কে দিয়েছেন বলে
মনে করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী এবার অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। বিতর্কে এবার নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির স্ত্রী। বিভিন্ন সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির স্ত্রী নিউ ইয়র্ক সিটির আমেরিকা 250 অর্থাৎ আমেরিকা 250 বিষয়ক অনুষ্ঠানগুলোতে যোগ না দিয়ে স্পেনে একটি ইসলামী আধ্যাত্মিক সুস্থতা বিষয়ক রিট্রিটে অংশ নিয়েছিলেন। জনপ্রতি $3,400 $400 খরচের এই সফরের বিষয়টি সমালোচকদের মতে আমেরিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় সিটি হলের অগ্রাধিকারের বিষয়ে একটি বিশেষ বার্তা দেয়। মেয়রের স্ত্রী সিটি হলে এবং নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ না দিয়ে চলে গিয়েছিলেন একটি ইটালিতে একটি চলে গিয়েছেন একটি স্পেনের একটি ইসলামিক আধ্যাত্মিক সুস্থতা বিষয়ক রিট্রিটে যোগ দিতে। নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যাদেরকে এইচবিডি হিসাবে চিহ্নিত করা হয়, তাদের নেতৃত্বে পরিচালিত হতে যাওয়া একটি কর্মসূচির সুবাদে সমস্যা সৃষ্টিকারী অর্থাৎ যে সমস্ত বাড়ির মালিকরা তাদের ভাড়াটিয়াদের জন্য নানাবিধ সমস্যার সৃষ্টি করে থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিউ ইয়র্ক সিটি একটি কর্মসূচি চালু করছে। সিটির সবচেয়ে খারাপ বাড়িওয়ালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বর্তমান নীতি ও যে নীতিগুলো এখনো বিদ্যমান এবং সংস্থাগুলোকে কাজে লাগিয়ে একটি বিশেষ অভিযান শুরু করা হয়। এই অভিযানের অংশ হিসেবে কোনো কোনো বাড়িওয়ালাকে তাদের ভবন হস্তান্তরও বাধ্য করা হতে পারে। মামদানি প্রশাসনের মে মাসে ঘোষিত ব্লক বাই ব্লক আবাসন পরিকল্পনার এটি প্রথম প্রবর্তন করা হয়েছিল। এইচপিডি এর কমিশনার ডিনা লেভি বলেন, এমন নয় যে আমাদের কাছে প্রয়োজনীয় হাতিয়ার বা উপায় ছিল না, বরং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই উপায়গুলোকে আরো কৌশলগতভাবে সমন্বিত প্রয়োগ করা প্রয়োজন। চলতি বছরের শেষের দিকে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। লেভি আরো জানান যে এর ফলাফল খুব দ্রুতই সকলের দৃশ্যমান হবে। আইন প্রয়োগ, আইনি ও আর্থিক পদক্ষেপ এবং সিটির অন্যান্য সংস্থা ও স্টেট পর্যায়ের কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে এইচপিডি এমন সব বাড়ির মালিকদের নিয়ম মানতে বাধ্য করার আশা করছে যারা বরাবরই আইন লঙ্ঘন করে আসছেন। কিছু কিছু ক্ষেত্রে এইচপিডি মালিকানা হস্তান্তরে বাধ্য করবে, অর্থাৎ বাড়িওয়ালাদের তাদের ভবনগুলো দায়িত্বশীল সংরক্ষণ মনস্ক নেতাদের ক্রেতাদের কাছে ছেড়ে দিতে হবে, যারা দীর্ঘমেয়াদী মালিক হিসাবে ভবনগুলোর নিয়ম কানুন মেনে চলতে এবং সেগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে ইচ্ছুক এবং আগ্রহী। লেভি আরো বলেন, ক্রেতা কোনো অলাভজনক বা লাভজনক প্রতিষ্ঠান কিংবা বাড়িওয়ালাদের কোনো গোষ্ঠী যাই হন না কেন, তাদের অবশ্যই ভাড়াটিয়াদের সমর্থন থাকতে হবে, অর্থাৎ ভাড়াটিয়াদের সমর্থন না থাকলে তারা সেই বাড়ির মালিকানা পাবেন না। তিনি বলেন, এই কর্মসূচি হলো সংগঠিত ভাড়াটিয়াদের সাথে কাজ করার একটি সুযোগ এবং এক ধরনের সংগঠিত করার হাতিয়ার, অর্গানাইজ করার হাতিয়ার, অর্থাৎ ভাড়াটিয়াদের। আর ফিক্স দ্য সিটির প্রাথমিক লক্ষ্য কারা? সেটি হচ্ছে সিটির সবচেয়ে খারাপ বাড়িওয়ালাদের মধ্যে প্রাথমিকভাবে অন্তত 10 জনকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই বাড়িওয়ালারা একটি ছোট কিন্তু একগুঁয়ে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। লেভি আরো জানান, এদের অনেকেই বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে সিটির আইন মেনে চলতে অস্বীকার করে আসছেন। কেউ কেউ তো ভাড়াটিয়াদের প্রজন্মের পর প্রজন্মকে নিগ্রহ করে চলেছেন। নিউ ইয়র্ক সিটি স্মল হোম ওনার্স অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্ক সিটি স্মল হাউজিং ও হোম ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, যারা শহরের ক্ষুদ্র বাড়িওয়ালাদের প্রতিনিধিত্ব করে, তারাও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। তবে একটি শর্ত তারা দিয়েছেন, যদিও তার নিউ এনওয়াইসি এসএইচএ নিউ ইয়র্ক সিটি স্মল হোম ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড সেন্ট পল এক বিবৃতিতে লিখেছেন যে আমরা দীর্ঘস্থায়ী অবহেলাকারী ও সমস্যা সৃষ্টিকারী বাড়িওয়ালাদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিকে সমর্থন করি, কারণ তাদের অব্যবস্থাটা বিপুল সংখ্যক দায়িত্বশীল বাড়ির মালিকের সুনাম ক্ষুণ্ণ করে, তাদের মতো দায়িত্বশীল মালিকদের সুনাম ক্ষুণ্ণ করে বলে তিনি মন্তব্য করেছেন। আজকে একটু আগে তার ওই আপনাদের জানিয়ে দিয়েছেন খবরটি। নিউ ইয়র্কের ওজন পার্কের বাংলাদেশি মালিকানাধীন বৈঠকখানা রেস্টুরেন্টে আজ 6 জুলাই ভোরের দিকে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী। তবে কেউ এই বোমা নিক্ষেপে হতাহত হয়নি। পুলিশের তদন্ত চলছে এখনো। এবার আসি বিশ্বকাপের ফুটবলের আজকের দিনের খেলায়। পর্তুগালকে হারিয়ে
প্রথমবারের মতো বিশ্বকাপের শেষকে যুক্তরাষ্ট্র মধ্যাহ্নবিরতি চলছে যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের খেলায় প্রথমে বেলজিয়াম গোল করে এগিয়ে যায় খেলার একেবারে শুরুর মিনিটেই। এর কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্র খেলায় সমতা আনে, আবার তার আবার কয়েক মিনিট, 1 মিনিটও বেশি সময়, সামান্য 1 মিনিটের বেশি সময় পরে বেলজিয়াম আরেকটি গোল দিয়ে দেয়। অতএব শেষ খবর পাওয়া পর্যন্ত 2-1 গোলে, মধ্যাহ্নবিরতি পর্যন্ত ইনফ্যাক্ট 2-1 গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম। পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্পেন। আজ সোমবার রাউন্ড অফ 16 এর প্রথম ম্যাচে, আজকের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে 1-0 ব্যবধানের জয়ে শেষ মুহূর্তে গোলটি করল অতিরিক্ত খেলোয়াড় মিকেল মেরিনো, সাবস্টিটিউট খেলোয়াড় যিনি আর কি। এর ফলে 2010 সালে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল স্পেন। স্পেন কিন্তু 2010 সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই তো ফেরান তেরাসের বাড়ানো একটি থ্রু বল ধরে পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে পড়েন মেরিনো। এরপর দিয়াগো কস্তাকে পরাজিত করে তিনি জয়সূচক গোলটি করেন এবং আইবেরিয়ান উপদ্বীপের প্রতিবেশী দেশ পর্তুগালকে পরাজিত করেন। বিশ্বকাপে এটি ছিল টানা ষষ্ঠ ক্লিন শিট বা গোল না খাওয়া রেকর্ড। এই পর্যন্ত বিশ্বকাপে 6টি ম্যাচে কোনো গোল খায়নি স্পেন, যা টুর্নামেন্টের ইতিহাসে একটি নজির। এবং একই সঙ্গে গোলরক্ষক উনাই সিমন তার গোল না খাওয়ার ব্যক্তিগত রেকর্ডটি 608 মিনিট পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। অর্থাৎ 608 মিনিট, 9 মিনিট তিনি খেলেছেন কিন্তু কোনো গোল খাননি এখনো পর্যন্ত। বিশ্বকাপে কতগুলো ম্যাচে টানা গোল হজম না করার রেকর্ডের ক্ষেত্রে স্পেন, ইতালি 1990 সালে ও সুইজারল্যান্ড 2006 এবং 2010 সালে ছাড়িয়ে গেছেন। স্পেনের ধারাবাহিকতা শুরু হয়েছিল 2022 সালের রাউন্ড অফ 16-এ 0-0 ড্রয়ের ম্যাচের মাধ্যমে, যেখানে পেনাল্টি শুট আউটে মরক্কো জয়ী হয়ে পরবর্তী ধাপে চলে গিয়েছিল। আজ ম্যাচ শেষের বাঁশি বাজার পর রোনালদোকে দৃশ্যত হতাশ দেখাচ্ছিল। 2024 সাল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে ওঠার পর তিনি এবারও টানা দ্বিতীয় টুর্নামেন্টে পর্তুগালকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও এর পরিবর্তে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার খেতাবধারী এই কিংবদন্তি স্ট্রাইকারের ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। এবং পর্তুগালের বিশ্বকাপ অভিযানের সমাপ্তিতেই দায়িত্ব ছাড়ার পরিকল্পনা করে রাখা পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, এবারে সামারে দলের পারফরম্যান্স নিয়ে তারা গর্বই করতে পারেন। আমরা সত্যিই গর্বিত হতে পারি, খেলোয়াড়রা তাদের সর্বস্ব উজাড় করে দিচ্ছে বলে মার্টিনেজ বলেছেন। আমার মনে হয় বিশ্বকাপে এটি ছিল, আজকের ম্যাচটি ছিল আমাদের সেরা ম্যাচ, যেটি স্পেনের বিরুদ্ধে আমরা খেলেছি। এদিকে 2026 সালের বিশ্বকাপ নিয়ে আলোচনার সময় 8 বছর আগে গত 28শে আগস্ট 2028 সালে ওভাল অফিসে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো প্রেসিডেন্ট ট্রাম্পকে হলুদ ও লাল কার্ড দেখিয়েছিলেন। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আজকে যে তিনি লাল কার্ড কি জিনিস বিশ্বকাপে সেটি তিনি জানেন না। কিন্তু 2018 সালে 28শে আগস্ট হোয়াইট হাউসেই ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনিও তাকে লাল কার্ড এবং হলুদ কার্ড সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলেন। আজ সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন যে ফিফা কর্তৃক এক ম্যাচে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগেই তিনি ইনফান্তিনোকে ফোন করে যুক্তরাষ্ট্রের সকার তারকা ফ্লোরিন বালোগুনের পাওয়া বিতর্কিত লাল কার্ডটির বিষয়টি পুনর্বিবেচনা করে অনুরোধ জানিয়েছিলেন এবং ফিফা সেটি পুনর্বিবেচনা করে লাল কার্ডটি প্রত্যাহার করে নেয়, তাকে খেলার সুযোগ দেয়। কিন্তু বেলজিয়াম এতে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বেলজিয়ামের প্রতিবাদে ভ্রুক্ষেপ করেনি ফিফা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, কি বললেন আপনি? আমাদের সবচেয়ে জনপ্রিয় মেয়র, তাকে নিয়ে কি বিতর্ক হচ্ছে? তার স্ত্রী তার সাথে ছিলেন না সিটি হলের অনুষ্ঠানে, আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের সময়। তিনি চলে গিয়েছিলেন স্পেনে একটি রিট্রিটে, একটি স্থূলতা বিষয়, অর্থাৎ মোটা হয় যাতে সেই বিষয়ে মানুষ যারা উদ্বেগে থাকে সেই বিষয়ে একটা রিট্রিটের সেমিনারে অংশ নিতে তিনি গিয়েছিলেন। এবং ওই সেমিনারে অংশ নেওয়ার জন্য তাকে $3,400 একটি প্যাকেজ ক্রয় করতে হয়েছে। সো এটাতে রিলিজিয়নের তো কোনো সম্পর্ক নাই, রাইট? সেটা বলা মুশকিল, ধর্মীয় বলা হচ্ছে এখানে ব্যাপারটাকে। আচ্ছা, সো উনি তো আসলে শি ইজ নট এ ভেরি রিলিজিয়াস পারসন সো ফার, আমি জানি। কে রিলিজিয়াস এটা আমরা রাইট হয়ে ডিসাইড করি কিভাবে? আচ্ছা, ওনার পোশাক আশাকে তো ডিসাইড করতে পারি না। আরেকটা হলো যে
সো উনি যে ওখানে গিয়েছেন এটা নিয়ে কারা এই প্রশ্নটা তুলেছে কারা? এই প্রশ্নটা তুলেছে রাইট উইং লোকজন, রাইট উইং মিডিয়াতে এই প্রশ্নটা উঠেছে। লাইক নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট আরো কয়েকটা, শুধু নিউ ইয়র্ক পোস্ট না, নিউজ ম্যাক্সও আছে। নিউজ ম্যাক্স, নিউ ইয়র্ক পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াল স্ট্রিট জার্নাল। হ্যাঁ, তারা বলতে চাচ্ছে যে আমেরিকার 250তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে সিটি হল অনুষ্ঠানে, সেখানে মেয়রের স্ত্রী অনুপস্থিত। মানে তারা বলতে চাচ্ছে যে সেই বিষয়টাকে মেয়র স্ত্রী এতটা গুরুত্ব দেয়নি, তিনি ইসলামিক আধ্যাত্মিক সুস্থতা বিষয়ক একটি রিট্রিটে অংশ নিতে গেছেন, ইসলামিক আধ্যাত্মিক বিষয়ক সুস্থতা। And then, so is there any statement from mayor or any comment? মেয়র এখনো কোনো কমেন্ট করেননি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আপনার কি মনে হয় যে বাড়িওয়ালা আর বাড়িওয়ালাদেরকে নিয়ে যেটা, এটা কি মনে করেন আপনি যে বাড়িওয়ালাদের উপর আরেক ধরনের হয়রানি আসতেছে? মেয়র জোহরান মামদানি তো বাড়িওয়ালাদের ফিক্স করার কাজটা, মানে বাড়িওয়ালাদের টেনারদের পক্ষে সকল যত কিছু যেভাবে টেনারদের যেভাবে সাহায্য করা যায়, রেন্ট ফ্রিজ, ভাড়া কমানো, বেশি হাউজিং সৃষ্টি করা, মানে মেয়রের মাথায় যতটুকু মনে হচ্ছে তার বাজেট পরিকল্পনা, যে হাউজিংটাই তার কাছে এখন প্রাথমিক একটা বিষয়, এবং সেই বিষয়ে তিনি যেভাবেই পারেন ভাড়াটিদের মানে ভাড়াটিদের সাথে থাকার চেষ্টা করছেন। তবে এই এখন যে কর্মসূচিটা নিয়েছেন, এইটা নিউ ইয়র্কের অনেক আগেই নেওয়া উচিত ছিল, কারণ অনেক ল্যান্ডলর্ডই বিল্ডিং কোড মানেন না, তারা বাড়ির মালিক হিসাবে তাদের ভাড়াটিদের প্রতি যে দায়িত্ব সেটা মানেন না, তারা শুধু ভাড়া কালেক্ট করেন। তো এই বিষয়টা, এবং নিউ ইয়র্ক সিটিতে একটা ল্যান্ডলর্ডের তালিকা তৈরি করা হয় ওয়ার্স্ট ল্যান্ডলর্ড হিসেবে, তাদেরকে শুধু তালিকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, তাদের বিরুদ্ধে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের অপকর্মের জন্য সেই বিষয়ে কোনো খবর কিন্তু আমরা কখনো পাই না এতদিন। কোনো মেয়রই সেভাবে নেননি, শুধু তাদেরকে পাবলিকলি একটা হিউমিলিয়েশন করার জন্য তাদের একটা তালিকা ছাপিয়ে দেওয়া হয় যে এরা ওয়ার্স্ট ল্যান্ডলর্ড। কিন্তু মেয়র মামদানি বোধহয় আরো এক ধাপ এগিয়ে গিয়ে সেই ওয়ার্স্ট ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন, এবং এই ব্যবস্থা নেওয়ার একটি পর্ব, যেটা চূড়ান্ত পর্ব, সেটি হচ্ছে যে ওই বাড়ির মালিকের কাছ থেকে বাড়িটি নিয়ে নেওয়া এবং নিয়ে সেটি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া, যারা সিটিকে প্রতিশ্রুতি দিবে যে তারা ভাড়াটিদের স্বার্থগুলো এবং চিঠির বিধি, বিল্ডিং কোড যেগুলো আছে এগুলো মেনে চলবে। এটি হচ্ছে মূলত এই কর্মসূচি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আপনার একটু আগে যেটা আলাপ করছিলাম আমরা, যেটা অত্যন্ত উদ্বেগজনক খবর, সেটা হচ্ছে যে আপনার ওজন পার্ক, ব্রুকলিন ওজন পার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে আজ ভোরে, খুব ভোরে সেখানে বোমা নিক্ষেপ করা হয়েছে, এবং এটা ভেরি আনপ্রেসিডেন্টেড। এটা এর আগে কখনো হয়? আমরা ওজন পার্কে অনেক ঘটনা দেখেছি, আপনার আক্রমণ হয়েছে, মানুষ মারাও গিয়েছেন, কিন্তু বোমা হামলার মতো কোনো ঘটনা আমরা কখনো দেখিনি। বাট আজকে এই ঘটনাটিও সেখানে ঘটেছে, এবং এগুলো সবই ওজন পার্কের আশপাশকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে, এই ধরনের সন্ত্রাসী ঘটনা। সো আমরা এই ঘটনার যিনি যে রেস্টুরেন্টে ঘটেছে, বৈঠকখানা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব নুরুল ইসলাম বাবু আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আরও আছেন যে ওজন পার্কের কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ওই কমিউনিটি বোর্ড মেম্বার খায়রুল ইসলাম খোকন। তাদের দুজনের সাথে আমরা কথা বলবো বিষয়টি নিয়ে। জনাব নুরুল ইসলাম বাবু, আপনার কাছে প্রথমে যেতে চাই, আপনার সাউন্ড। খেলার খবরটা দিয়ে রাখি, বেলজিয়াম আরো একটি গোল করেছে, 3-1 এখন, বেলজিয়াম 3, যুক্তরাষ্ট্র 1। তাইলে তো আমাদের মনে হয় যে আশ্বাস সীমিত হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তো ফোন করেছিলেন এই যে ফ্লোরিয়ান বালোগান, যে তাকে রেড কার্ড প্রত্যাহার করার জন্য, রাইট? এবং সবাই আশা করেছিলেন যে আজকে যুক্তরাষ্ট্র সেমিফাইনালের পথ মোটামুটি প্রশস্ত হবে। এখন তো স্থিমিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা নিজেরাও খুব আশা করেছিলাম যে যুক্তরাষ্ট্র খুব ভালো করবে। সেটি আর কতক্ষণ সময় আছে খেলার? এখনো প্রায় যতটুকু জানি আমার মতে এখনো প্রায় অলমোস্ট 30 মিনিটের মতো বাকি আছে, প্লাস এক্সট্রা টাইম। বাট ইউ নেভার নো, হয়তো সমতা আসতে পারে, চোখের নিমিষে ঘটনা ঘটে যায় অনেক সময়। হোপ ফর দ্য বেস্ট। ইব্রাহিম চৌধুরী কি আজকে জয়েন করতেছেন? হ্যাঁ, জয়েন করবেন উনি, জি। হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। নাজমুল ভাই জি থাকেন, আমরা আলোচনা করবো একটু পরে, আলোচনা অন্য একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, আলোচনা করবো। যে বাবু ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার রেস্টুরেন্ট হচ্ছে ওই এলাকার মধ্যে খুবই পপুলার একটি রেস্টুরেন্ট। আমি নিজেও সেখানে গিয়েছি, আজকে নিজেও গিয়েছিলাম দেখতে, এবং ওইখানে 24 আওয়ার আপনাদের রেস্টুরেন্ট খোলা থাকে। এর মধ্যে
আপনাদের আগে ঘটনাটি জানতে চাই যে হাউ ইটস হ্যাপেন, কখন ঘটলো, কিভাবে ঘটলো, কে তখন ছিলেন উপস্থিত, একটু ঘটনাটি বলবেন? ধন্যবাদ তাহির ভাই, আসসালামু আলাইকুম। আহ স্টুডিওতে উপস্থিত সম্মানিত একটু জুড়ে বলবেন ভাই, একটু জুড়ে বলবেন। অতিথিবৃন্দ, জি। জি আসসালামু আলাইকুম। উপস্থিত Yes. সম্মানিত অতিথিবৃন্দ এবং টাইম টিভির দর্শক বৃন্দ, আসলে আজকে জুলাই 6 তারিখ ভোর 5:30, 5:30 আপনার একজন দুর্বৃত্ত এবং যখন বৃষ্টি হচ্ছিল, খুব হেভি রেইন, তার পরনে ব্লু কালারের একটা রেইনকোট ছিল এবং হুডি ছিল, মাস্ক ছিল। 5:30 বা 5:32-এর মধ্যেই সে ডোর ওপেন করে বোম, মানে আপনার আগুন ধরিয়ে একটা বোম ভিতরে নিক্ষেপ করে। সো তখন অলমোস্ট ধরেন আর্লি মর্নিং, অনেকেই যারা ট্যাক্সি উবার চালায় বা ট্যাক্সি ড্রাইভ করে, অনেক ভাই আসছেন খাওয়া দাওয়া করার জন্য। কেউ খাচ্ছেন, কেউ খেয়ে শেষ করছেন, চলে যাবেন। এই মুহূর্তে যখন সে বোমটা ভিতরে নিক্ষেপ করে, আমাদের যারা কাজ করেন ওনারা এবং দুই একজন আমাদের কাস্টমার মিলে আগুনটা নিভিয়ে ফেলে। আপনার অক্সিজেনের দিয়ে সিলিন্ডার দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে, যার কারণে আল্লাহর রহমতে আমরা বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছি। কিন্তু এটা খুবই উদ্বেগজনক। আপনার যেহেতু তাইর ভাই, আপনি এখানে আসেন, সব সময় আসেন এবং আমাদের রেস্টুরেন্ট আপনি অনেকদিন লাঞ্চ করছেন, আমি ছিলাম। আর এই ওজন পার্কে আমরাই সর্বপ্রথম 24 আওয়ার রেস্টুরেন্ট আমরা চালু করি 2023 থেকে। আমরা যেদিন থেকে রেস্টুরেন্ট ওপেন করি এখন পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট আল্লাহর রহমতে কখনো বন্ধ হয়নি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের কমিউনিটির মানুষের পাশে থাকতে। অত্র এই অঞ্চলে, মানে আপনি যদি ওজন পার্ক ইস্ট নিউ ইয়র্ক সাইডে আসেন, আপনি এক নামে সবাই বলবে যে এই বৈঠকখানা রেস্টুরেন্ট পরিচিত, খুবই পরিচিতি। এবং ওইখানে আমাদের খসরু ভাই ছিল, খোকন ভাই ছিল, যেহেতু উনিও এই আগুন নিভাতে এবং পুলিশ কল করতে যখন ডিপার্টমেন্ট গুলো আসা শুরু করছে, উনি অনেক হেল্প করছে। আমরা যারা মালিক আছি, আমরা 5 জন এই রেস্টুরেন্টের মালিক। 2 জন বাংলাদেশে আছেন আর 3 জন আমরা এখানে আছি। আমরা সেই সকাল থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, মার্শাল, এনওয়াই, এফডিএনওয়াই, এফবিআই, সোয়াদ, বাম স্কোয়াড, সকল ধরনের ডিপার্টমেন্ট এখানে ছিল। দুপুর 2টার সময় সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারা আবার রেস্টুরেন্ট ওপেন করছে। তো আমরা আবার ফুললি আমরা রেস্টুরেন্ট রান করতেছি এখন আগের মতোই 24/7। ইনশাল্লাহ আমাদের রেস্টুরেন্ট চলবে। বৈঠকখানা, সুইট কিচেন এন্ড সুইট সবসময় আপনাদের পাশে ছিল, কমিউনিটির পাশে ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ তাহির ভাই। সো এই ঘটনার জন্য দায়ী কারা বলে আপনারা কি কোনো কিছু সাসপেক্ট করেছেন, অথবা এই ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য আছে কিনা? পুলিশ আশেপাশে যতগুলো সার্ভেলেন্স ভিডিও ছিল সবগুলোই নিয়েছে। আমাদের কাছে যেগুলো ছিল সেগুলো আমরা দিয়েছি। আমাদের ডিবিআর থেকে অনেকগুলো, তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকু নিয়েছেন। এবং যেহেতু যেহেতু আর্লি মর্নিং এ ছিল, রাজু ভাই, আপনার সাউন্ড মিউট করেন প্লিজ। জি। যেহেতু আর্লি মর্নিং এ ছিল, আশেপাশের সকল দোকান বন্ধ ছিল, তারা তখন নিতে পারে নাই। পরবর্তীতে আমি দেখছি যে যখন দোকানগুলো খুলছে, আপনার ডিটেকটিভ ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চের লোকজন ওদের সাথে কথা বলে ওদের থেকে অনেক এভিডেন্স নিছে। এখন সন্দেহ ভাই, আমরা তো কাউকে সন্দেহ করতে পারি না। আর সন্দেহ করে, যেহেতু আমরা ব্যবসা করি এখানে, অলমোস্ট আপনি যদি লিবার্টি এবং ক্রিসেন্ট থেকে শুরু করে উড হ্যাভেন এবং 101 বা লিবার্টিতে যান, অলমোস্ট 80% বাংলাদেশিদের দোকান। আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশি ইস্ট নিউ ইয়র্ক এবং ওজন পার্কে আছেন, এটা আপনারা সবাই জানেন। আর বিশেষ করে আমাদের লোকজনে আমাদেরকে সাপোর্ট করতেছেন। এখন এখানে আগে অনেক আফ্রিকানরা ছিল, গায়ানিজ ছিল, অনেক দেশের লোকজন এখানে ছিল। কিন্তু যেহেতু আমাদের লোকজন এখানে অনেক বেশি এখন বসবাস শুরু করছে, সো আমাদের লোকজনের এখন ব্যবসা বাণিজ্য সবকিছুই বেশি। এই জন্য আমি ভাই পার্সোনালি আমি কারোর সাপোর্ট করি না। আর আপনারা যারা মিডিয়া আছেন, নাজমুল ভাই ওনার ভেরিফাইড পেজে দিচ্ছেন, আপনি আসছেন, টাইম টিভিএন 24, লোকাল অনেক নিউজ, বিশেষ করে আমাদের যে কাউন্সিল, ওই আমাদের রেস্টুরেন্টের ওই ডিস্ট্রিক্টের কাউন্সিল স্যান্ডি নুরি, উনিও ওনার ভেরিফাইড ফেসবুক থেকে আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমাদের পাশে আছেন। অনেক লোকজন, আমাদের কমিউনিটির অনেক নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রেসিডেন্ট আসছিলেন জাহিদ মিন্টু ভাই, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ারের আমাদের সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ, বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য আমাদের নাইম টুটুল ভাই, অনেকেই আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, ফোন করতেছেন। আমরা বৈঠকখানা পরিবার থেকে সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা
কাস্টমার আছেন বা যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন, যাদেরকে নিয়ে আমরা এখন এই বৈঠকখানা পরিবার, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে বলবো যে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা বাংলা ভাষাভাষী এখানে আছি, আমেরিকাতে আছি বা বিভিন্ন দেশে আছি, আমরা যেন সবসময় একে অপরকে আমরা সাপোর্ট করি। বিকজ এখন অনেক আমরা আসলে বিদেশের মাটিতে অনেক ধরনের হ্যাপেন হচ্ছে। সো আমরা যদি একজন আরেকজনের পাশে না দাঁড়াই, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। সো সবার প্রতি একটাই রিকোয়েস্ট, আমরা যেন সবাই সবাইকে হেল্প করি, একজনের বিপদে আপদে সবাই যেন সবার পাশে দাঁড়ায়। ধন্যবাদ তাহির ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটি জনাব খায়রুল ইসলাম প্রশ্ন ছিল। জি, কি প্রশ্ন বলুন। আমার একটি প্রশ্ন, যেটা হলো যে প্রথমে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুনটিকে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় আগুন ধরিয়ে দেওয়া হয়, আর বোমা সদৃশ যে ব্যক্তি বস্তুটি নিক্ষেপ করা হয় সেটি কি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নাকি মানে জাস্ট কোনো ফিকে দিয়ে চলে যায়, এই বিষয়টি যদি একটু স্পষ্ট করতেন। আচ্ছা, উনি যখন ও আসে, ও বাম হাত দিয়ে ডোরটা ওপেন করে, ডোরটা বাম হাত দিয়ে ওপেন করে, বোমটা বাম হাতে ছিল, ডান হাত দিয়ে বোমটাকে আগুন দিয়ে ধরায়, জাস্ট সে থ্রো করার ফলে ওইটা একটা টেবিলের নিচে চলে যায়। টেবিলের নিচে যাওয়ার পর এটা বাস্ট হয়, বাস্ট হওয়ার সাথে সাথেই খোকন ভাই ছিল, ওনারা এসে আপনার অক্সিজেনের যে সিলিন্ডার গুলো থাকে ওগুলো দিয়ে আগুনটা নিভিয়ে ফেলে এবং সাথে সাথে 911 কল করে। ওই কারণে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। বা আপনার এটা যদি ধরেন বলেন যে আপনারা পরিকল্পিত, বা যদি বলেন যে মানে আমরা আমাদের মালিক পক্ষ থেকে আমরা কোনো কিছু গেস করতে পারতেছি না। আর আমাদের সাথে এরকম কারোর সাথে কোনো হ্যাপেন হয় না। বৈঠকখানা, রেস্টুরেন্ট, ওজন পার্ক বা আপনি যদি এখানকার যে কোনো লোকেরই বলেন, এক নামে সবাই চিনে। এবং আমাদের এই কমিউনিটির লোকজনই সবসময় আমাদেরকে সাপোর্ট করে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, আপনার ইস্ট রিভার, লং আইল্যান্ড থেকে মানুষ আসে, কুইন্স থেকে আসে, জ্যাকসনহাইট থেকে আসে, ইভেন ব্রঞ্জ থেকে আসে। আমি পার্সোনালি এক সময় আমি ব্যাডমিন্টন খেলতাম, ব্রঞ্জে যেতাম খলিল বিরিয়ানি যখন খুলে, কিন্তু অনেক সময় ব্রঞ্জ থেকে আমাদের বৈঠকখানা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে। আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি, আমরা চেষ্টা করতেছি যে আমাদের কমিউনিটির লোকজনকে হেল্প করার জন্য। ওই যে বলো শুনেন, বৈঠকখানা রেস্টুরেন্ট হোক আর যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী নিউ ইয়র্কে আজকে নিরাপদ না। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা নিয়ে আমরা কথা বলবো। আজকে বৈঠকখানা ভালো ব্যবসা করে, এর কারণে কি এর বোমা, যে ভালো ব্যবসা করে না, যে নতুন খুলবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা নিউ ইয়র্কে আর নিরাপদ না। এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নগর কর্তৃপক্ষের। নগর কর্তৃপক্ষ যদি ফেল করে, আজকে ওজন পার্কে বোমাবাজি হয়, কালকে ফ্লাশিং এ হয়, তাইলে এই নগর সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এই ব্যর্থতার জবাবটা কে দিবে? যে শহরে ক্ষুদ্র ব্যবসায়ীরা, যে শহরে নাগরিকরা নিরাপদ থাকতে পারে না, তার ঘরে বসে হামলা হয়, এই বিষয়ে আমরা মনে করি মেয়রের কাছে জবাবদিহি চাওয়া উচিত। খায়রুল ইসলাম খোকন, আপনার কাছে যাই। আপনি তো ওইখানের লোকাল কমিউনিটি বোর্ড মেম্বার এবং আপনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওই এলাকার। সো আপনাদের এই এলাকায় আমি এর আগে দেখেছি আমাদের সাংবাদিক মিজানকে হত্যা করা হয়েছে, এরপরে আরেকজনকে মসজিদের ঠিক উল্টা দিকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং ওই ঘাতককে বোধহয় এখনো পাওয়া যায় নাই সম্ভবত। দুইজন ইমামকে হত্যা করা হয় নাই ওই এলাকায়, তারপরে মসজিদের ইমামকে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা এই এলাকাতে সবচেয়ে বেশি সংঘটিত হচ্ছে এবং আজকে বোমার হামলার মতো ঘটনা ঘটেছে রেস্টুরেন্টে। সো আপনি তো কমিউনিটি বোর্ড মেম্বার, হোয়াই ইটস হ্যাপেনিং ইন দিস এরিয়া? আনমিউট করেন, সাউন্ড আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছেন? আপনারা জানেন আমাদের ওজন পার্ক সিটি লাইনে আগে অনেক অনেক ক্রাইম ছিল। আমাদের এখানে মিজান ভাই মারা গেছেন লিবার্টি আর ফোরবেলে। আমাদের এর মিজান ভাইয়ের আগে 1988 আমাদের একটা বাঙালির গুল্লকারি মারছে 101st এভিনিউ লেডিস সেকেন্ড স্ট্রিটে। 2012 আমাদের আল ফুরকান ইমাম সাহেব দুজনে ওরা গুলি করে মেরে ফেলছে। 2023 আপনারা জানেন প্রিমিয়াম সুপার মার্কেট, এখানে সেম অলমোস্ট সিমিলার টু বৈঠকের যে কাহিনীটা হয়েছে, এরকম সেম কাহিনী হয়েছে। somebody went inside and put fire on the supermarket at Liberty Avenue and Albert Lane. আসলে আমি কি বলবো, I personally think that আমাদের এই যে ওজন পার্ক সিটি লাইন যে বাঙ্গাই এলাকা, ওরা একটা টার্গেট করে
because they can see that we are very populated in this community, and this community has changed drastically. আমাদের এখানে অনেক বাঙালি, অনেক মুসলমান, দ্যাটস ওয়াই আমি আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে বলতেছি যে ওরা আমাদের টার্গেট, আমাদের they target us to denigrate us in this community. সো আপনি তো কমিউনিটি বোর্ড মেম্বার, আপনি কিভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন এর বিরুদ্ধে? আপনি তো ইউ হ্যাভ অ্যাক্সেস টু পুলিশ ডিপার্টমেন্ট, আপনার অ্যাক্সেস আছে সিটির সাথে, আপনার অ্যাক্সেস, ইউ আর এ বোর্ড মেম্বার, সো জিনিসটা নিয়ে তো আপনি কথা বলতে পারেন। হাউ ইউ আর গোয়িং টু প্রেজেন্ট দিস কেস? আমার রাইট ওয়ে অলরেডি বাবু ভাই বলছে বিস্তারিত কি কোথা থেকে শুরু হয়েছে, কি বা সবগুলো বাবু ভাই বলছে। বাট যখন আমি দেখছি এগুলো, আমি লগে লগে আমাদের 75% ইন্সপেক্টর হাইন্স ওর সাথে আমার কথা হয়েছে। ওরা বলছে কাইবুল, ডোন্ট ওয়ারি, তুই সবাই বল যে আমরা we will do our best. We will investigate and make sure we bring the suspect to justice. So 75 is very cooperative. আমাদের councilwoman Sandy Nurse, উনি আমার সাথে যোগাযোগ করছে, বাবু ভাইরাও কল দিছে, ওরা আমাদের অ্যাসেম্বলিম্যান, নতুন অ্যাসেম্বলিম্যান, উনিও যোগাযোগ করছে। সো NYPD প্লাস ইলেকটেড অফিসিয়াল সবাই আমার সাথে সাপোর্ট করতেছে। ওরা প্রাণ চেষ্টা করবে বা করতেছে যে বা যারা এটার পিছনে জড়িত আছে ওরে ইয়ে করার জন্য, ওরে আপনার to get arrested. But what আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে I believe always something is happening আমাদের Ozone Park City Line area. It's a targeted hate crime. It's a targeted hate crime. এইরকম বোমা কেউ তো হঠাৎ থেকে করবে না, এটা প্রিমেডিটেটেড প্ল্যান, আগ থেকে প্ল্যান করি ওরা যে বা যারা বা বিহাইন্ড দ্য সিন জানি না কে বা কারা আছে, এটা ওরা প্ল্যান করি এটা ইয়ে করছে। হঠাৎ থেকে তো আমি আজকে ওরা কালকে ঘুম থেকে উঠে বলবো না আমি এটা এই ব্যবসাটা আমি ব্লো আপ করে ফেলবো, or I'm gonna do something. These things are premeditated. So somebody's behind the scene, somebody needs to be held accountable, and we will do in every power from the NYPD to city council to assembly to the mayor's office. If we have to protest from the restaurant, we will do it. I spoke to our councilwoman, I spoke to our assembly, I'm going to speak to Babu Bhai. We will coordinate, and inshallah, as আমাদের entire Ozone Park City Line community, we are all together and we will support Boytok Kana with whatever it needs. We will support Babu Bhai. ওরা যেটা লাগে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করব, and ইনশাআল্লাহ এরকম যে দুর্ঘটনা আর ঘটনা আমাদের এরিয়াতে। সো আপনাদের এই এরিয়াতে এর আগে আমি দেখেছি এরিক ডিলান যখন এবং তার ফাদার যখন আপনার সিনেটর ছিলেন এবং হি ওয়াজ অ্যাসেম্বলি মেম্বার আই থিঙ্ক, or সিটি কাউন্সিল মেম্বার, তখন আপনার প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন আলমদিনাতে, আমার মনে আছে, আই ওয়াজ দেয়ার। এই যে এই ধরনের এরপরে যে মসজিদের ইমাম সাহেবকে যখন হত্যা করা হলো তখন ওজন পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছিল। সো এই যে বোমা হামলার মতো ঘটনা ঘটলো, এই বিষয়ে আপনারা কমিউনিটিকে নিয়ে কি করতে চান? ইজ দেয়ার এনি প্ল্যান? প্ল্যান তো ডেফিনেটলি প্ল্যান তো আমাদের একটা ব্যাকআপ প্ল্যান আছে, বাট আমরা এখন কিছু করতে পারবো না। কেন? স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। উই ডু নট ওয়ান্ট টু ইন্টারফেয়ার উইথ দ্য NYPD ইনভেস্টিগেশন। ওরা ইনভেস্টিগেশন পরে আমাদের বাবু ভাই আছে, ওনার সাথে আমরা ওনার অনুমতি নিয়ে, যখন উনি বৈঠকে কানার ওনার অনুমতি নিয়ে সিটি কাউন্সিল, অ্যাসেম্বলি, মেয়র্স অফিস সবাই কমিউনিটি বোর্ড, আমাদের কমিউনিটি লিডার সবাই আমরা নিয়ে আমরা আপনাদের মিডিয়া বাইরে নিয়ে আমরা একটা মিডিয়া কনফারেন্স করবো ফ্রন্ট অফ বৈঠক খানা। বাট আমরা চাচ্ছি না যে এখন আমরা কিছু করি, বিকজ রাইট নাও আন্ডার ফুল ইনভেস্টিগেশন। We do not want to interfere with the investigation of the NYPD till we get a conclusion, till we get a suspect under arrest. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাবু ভাই আপনি কিছু বলবেন আর এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? না, আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মালিক পক্ষ থেকে, এবং আশা করি আমরা সবাই যে অবস্থান থেকে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনার আরিফ, আপনার কাছে কিছু আছে? এনিথিং ইউ ওয়ান্ট টু টক? আমার কাছে যেটা খবর আছে খুব সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, যে ভারী বর্ষণ, ঝোড়ো বাতাস সহ বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হবে। এই জন্য
ফ্ল্যাট ফ্ল্যাশ বিশেষ সতর্কতা জারি করেছে এবং জোহরান মামদানি বিশেষ বিষয়গুলোর দিকে খেয়াল করেছে এবং স্পেশালি যেসব বাসা নিউ ইয়র্ক সিটিতে বেসমেন্ট সেগুলোর ব্যাপারে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কারণ উনি যেটা সতর্ক করেছেন যে বেসমেন্টে যে অতিরিক্ত ঝোড়ো বাতাস বা বৃষ্টি হলে যদি পানি কোনো কারণে দেখা গেল যে দিনের বেলায় খুব স্বাভাবিকভাবে মানুষ সতর্ক থাকে, কিন্তু রাতের বেলায় যদি কোনো কারণে বেসমেন্টে পানি চলে যায় এবং বেসমেন্টে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে এবং যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এবং পাশাপাশি টোটাল 6 কোটি মানুষ অর্থাৎ নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশে আপস্টেট এলাকাগুলো সহ প্রায় 6 কোটি মানুষ বন্যার মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, এরকম একটি খবর আবহাওয়াবিদরা দিয়েছেন, যার কারণে এখন থেকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এবং বিশেষ করে আবারও বলছি যে বেসমেন্টে থাকা মানুষগুলোর ব্যাপারে উনি বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। আর যেসব জায়গায় জলাবদ্ধতা এরই মধ্যে দেখা গিয়েছে, যারা নিয়োগবাসী তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে জলাবদ্ধতা যে এলাকাগুলোতে আছে সেগুলো বিশেষভাবে চিহ্নিত করা এবং নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে জানা, অর্থাৎ আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকলে খুব স্বাভাবিকভাবে এই দুর্যোগও খুব সুন্দরভাবে মোকাবেলা করা যাবে বলে মনে করছে সিটি প্রশাসন। থ্যাংক ইউ সো মাচ। মামদানি কি বলছেন একটু দেখি তো কি বলছেন। So if you are able, we ask that you do not travel to during this period of the most intense weather that we are expecting. If you live in a basement apartment, start to plan. If you see water rising around you, move to higher ground. অলরাইট, ওকে, থ্যাংক ইউ। উনি বলছেন এটা। যাই হোক, আজকে শেষ করবো এখানেই। বাট একটা জিনিস আরিফ, আপনি কি এটা কোনো কিছু জানেন যে ওয়ালমার্ট আজকে যেটা অ্যানাউন্স করেছে যে এইটা তার যে মানে গরুর মাংস, আদার প্রোডাক্টস হুইচ প্রেসিডেন্ট ট্রাম্প, মানে আদার প্রোডাক্ট ট্রাম্পের নাম এখানে আনতেছি না, যে ওনারা বলছে অনেক জিনিসের দাম কমাবে। এইটা ওয়ালমার্ট ঘোষণা করার পরপরই আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন যে উনার কারণেই দাম কমে নাই। এখানে রিপোর্টের মধ্যে উল্লেখ করা আছে যে ওয়ালমার্ট অনেক জিনিসের দাম কমাচ্ছে। নর্মালি এই সিজন আসলে সামারে তারা দাম কাট করে। আরেকটা হলো যে দাম কাট না, আসলে বেসিক্যালি দাম যেভাবে হাই হয়েছিল ওইটাকে একটু কমানো হয়েছে। এটা কি ট্রাম্প সাহেব মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে দাম আমার কারণে কমেছে এটা। সো আমার মনে হয় কালকে আপনারা রিপোর্ট করবেন এটা ওয়ালমার্ট কী জিনিসের দাম কমাচ্ছে। বাট আমাদের দর্শক যারা জানিয়ে রাখি যে ওয়ালমার্ট গরুর মাংস সহ বিভিন্ন টয়, খেলনা, বিভিন্ন প্রডিউস আছে যেগুলো খাবার টাবার কিছু, এগুলোর দাম কমাবে। আপনারা তাদের সাথে তাদের যদি তাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন কী জিনিসের দাম তারা কমাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি ইব্রাহিম ভাই বলেন। না, আমি বলার চেষ্টা করতেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থাকা অবস্থায় জিনিসপত্রের দাম কমতেছে, উনার ক্রেডিট দেওয়ার কাম নাই। যখন দাম 1 টাকা বাড়লো তখন তো আপনাদের কান্নার কোনো শেষ নাই। এটা নিয়ে আমরা কথা বলি, লোকজন স্বস্তিতে তাও যে গ্যাসের দাম কমছে, ডিমের দাম কমতেছে, অন্যান্য জিনিসের দাম কমতেছে। মানুষকে এই স্বস্তির সংবাদটা কি আজকে আলাপ করা যায় না? না এটার জন্য আবার কালকে আলাপ করবেন? না, এটা আলাপ করলে আমাদের শরীর খারাপ লাগে। ওকে, সো কোনো কিছুই না, এটা রিয়েলিটি হচ্ছে যে দাম আসলে কমছে না। দাম হইলে উনি যেভাবে এসে যুদ্ধ শুরু করে দাম বেড়ে গিয়েছিল, বাড়তি অবস্থা থেকে নিম্নমুখী, এটা বললে তো আমাদের একটা স্বস্তি হয় না। এটা বলতেও মানে আমাদের কি কষ্ট হচ্ছে নাকি? এটা দাম কমলো কোথায়? দাম তো নরমালের চেয়ে এখন উপরে আছে। নরমালি আসলে বলতে পারি দাম তো বাড়তেছে না, এটা তো বলতেছে এই স্বস্তি সংবাদটা কি আপনি তো ভাই আমাদের নাগরিককে দিতে পারি না। আপনি ওকে, সো রিয়েলিটি, হোয়াট ইজ দ্য রিয়েলিটি? রিয়েলিটি ইজ দাম 4 গুণ 5 গুণ বেড়ে গিয়েছিল, রাইট? $5 ছিল গ্যাসের দাম, এখন হয়েছে $2, প্রায় $3 এখন আছে। আমরা ছিলাম কত? 230 তে ছিলাম। তার মানে গ্যাসের দাম কমছে এখন। গ্যাসের দাম কমে নাই, গ্যাসের দাম স্বাভাবিকের চেয়ে এখন উপরে আছে। আচ্ছা, মানে নিম্নমুখী। আগে যে অবস্থায় আমরা আহত করছিলাম, নিম্নমুখী বিকজ এই যুদ্ধ যে এই যে হরমুজ প্রণালীটা কিছু স্বাভাবিক হয়েছে এই কারণে। ওকে, যেটা আপনি ব্যাখ্যা করবেন যেটার জন্য ট্রাম্প যেটা যে লস হয়েছে, যার আপনি তো লস বুঝবেন না। আমার যে পকেট খালি হয়ে গেছে ইতিমধ্যে এই যে দাম বাড়ার কারণে, এই ক্ষতিপূরণ কে দেবে? আপনি দিবেন? মানে এই বিতর্কতে আপনি টিকে থাকতেই হবে। মানে জিনিসপত্রের দাম নিম্নমুখী, তাই সব এই কথাটা বললে আপনার কোনো ক্ষতি হবে না। শুনে ট্রাম্পের বিপক্ষে থাকলেও আমি বিপক্ষে নয়, বলছি আমার পকেট যে শেষ হয়ে গেল,
আমার আমাদের- পকেট যে আমাদের ছিদ্র দর্শক হয়ে সব শ্রোতারা বেরিয়ে একটু গেল, স্বস্তি পাবে। এই 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 আপনাদের লসটা কি ছিদ্র- আপনি দিবেন? এই ছিদ্র বন্ধ করার বা এই লসের জন্য দায়িত্ব এটা অন্য আলাপ, কিন্তু আমাদের আলাপটা হচ্ছে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম নিম্নমুখী, এটা আমরা নিশ্চিত বলতে পারি। এবং এই যুদ্ধ যখন ঊর্ধ্বমুখী কমে, হয়, যুদ্ধ যখন বন্ধ হয়, অটোমেটিক্যালি কিছু দাম যখন ঊর্ধ্বমুখী হয় তখন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করি, বা যেই ক্ষমতায় থাকুক আমরা বাইডেনকে দায়ী করছি। এখন যখন কমতেছে আমরা এই সত্যি অবস্থায় আমরা তাদেরকে ধন্যবাদ দিই। হোয়াট এ গ্রেট প্রেসিডেন্ট। এই খেলার এই যে আমাদেরকে ফাউল দিয়া আবার লাল কার্ড দেখাইছিল, পারছে? আমেরিকায় যেগুলো হবে না। দিস ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট লাল কার্ড, এই যে লাল কার্ড নিয়ে উনি যে কাজটা করলেন, এটা তো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এটা নেই। এবং আজকে রিপোর্ট বেরিয়েছে উনি ফোন করেছিলেন তাদেরকে। Being an American president, he stood for the people and for the player of the United States. ওকে, আপনার মোরাল ভ্যালু, যেটা মোরাল ভ্যালুটা কই থাকলো? আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সঠিকভাবে এত ঘুষিও মারে নাই, এশিয়া তো ফাউল করে নাই, আমরা বিহারে দেখতে পারতেছি। আপনার মোরাল যে স্ট্যান্ড, যে একটা খেলা তো স্বাভাবিক গতিতে চলবে, রাইট? এইটার ভ্যালুটা কোথায় থাকলো? এটাই তো ভ্যালু। আমি আইনের প্রতি, আপনি যে ফিফা আইন করছেন, আপনি ওকে হাসান ভাই, আপনার কাছে যাই, আমি আর পারতেছি না। এইটাই কি ভ্যালু, যে যা ইচ্ছা আমার যেটা, এটা যে ভুলটা ইব্রাহিম করছে তা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব আইনের বিপক্ষে গেলেন। আইনটা কি? রেফারি লাল কার্ড দেখিয়েছে। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু মাঠে। Yes, yes, that's right. That's সেখানে right. প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে বলছেন যে উনি বলছেন আমি লাল কার্ড কি বুঝি না। উনি প্রথমে বললেন লাল কার্ড কি, লাল কার্ড আবার কি জিনিস, না, পরে না, বলছেন উনি প্রথম বলছে উনি খেলার এক্সপার্ট, পাতে বলছে উনি লাল কার্ড কি বুঝি না, উনি বলছে উনি খেলার খুবই এক্সপার্ট, উনি এটা বলছে। তারপরে উনি বলছেন যে এটা ফাউল হয় নাই। জি, উনি ভাবুন, এটা ডাজন্ট রিয়েলি ম্যাটার করে রেফারি কি বলছে। এক্স্যাক্টলি। মাঠের নেতা হচ্ছে রেফারি বলছে এটা ফাউল। সেটাকে Yes. প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব হোয়াইট হাউসে বসে খেলা দেখুন বা না দেখুন বলতে পারেন না। এইটা আইনের বিরুদ্ধে। যেটা বলছে ইরহাম চৌধুরী ঠিক বলেছে, আইনের পক্ষে থাকুন। ট্রাম্প সাহেব আইনের পক্ষে না, ট্রাম্প সাহেব আইনের বিপক্ষে। আমি আমার আলোচনা যাই। কখনো জি, কখনো please. এরকম ঘটনা কখনো হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসান ভাই, আপনার আলোচনা যাই। মানে আমি জাস্ট একটা 30 সেকেন্ডে যোগ করি। রেফারিকে ফিফার আইন মেনে সিদ্ধান্ত দিতে হয় এবং তার আইন চূড়ান্ত, এবং ফিফার প্রেসিডেন্ট বলছে যে সিদ্ধান্ত তারা পরবর্তীতে আপডেট করেছেন সেটা আইন মেনেই করা হচ্ছে। So, আইনের প্রতি গতকালকে রিপোর্ট দেখেছেন যে ইব্রাহিম ভাই, আপনারা সবাই জানেন, আমরা উই আর স্পোর্টস ফ্যান, there is a VAR মানে they can go back and look at replay না দেখি নেক্সট ডে আফটার 24 আওয়ার্স, আপনারা যদি ফিফার সংবিধান দেখেন, এটা তো সংবিধানে লেখা নাই যে আফটার 24 আওয়ার্স আরেক দেশের প্রেসিডেন্ট ডিসাইড করবে। হোয়াট ইজ দিস? ইজ আ জোক? আমরা ফিফার সংবিধান তো প্রেসিডেন্ট ডিসাইড করে নাই, ফিফা ডিসাইড করছে। না, ফিফা ডিসাইড করছে, বাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফরওয়ার্ড করলে এটা ওভারটার্ন করছে। এটা কখনো হয় না, এটা ইজ ইনলিগ্যাল ব্রাদার, কমপ্লিটলি ইনলিগ্যাল। ফিফাকে প্রেসিডেন্ট ফোন করলেন কেন? ওয়াই? কেন? বিকজ আমেরিকার যে প্লেয়ার রেড কার্ডটা খেয়েছে ওরা একটা এটা তো ওরা তো ফোন করা ঠিক হয় নাই। আরেকটা হলো যে আমাদের আমার দেশের প্রেসিডেন্ট আমার দেশের পক্ষে কথা বলবে। ইব্রাহিম, এটা আমার দেশের বিরুদ্ধে না, এটা আমার দেশের বিরুদ্ধে না। We love America, but you cannot be on the wrong side of the history. এটা ইতিহাসও না President Trump is the wrong side of the ভাই, এটা ইতিহাসও না, এটা খেলা হচ্ছে, এটা একটা খেলা হচ্ছে। বিশ্বকাপে এক মিনিট, বিশ্বকাপের খেলা হচ্ছে, যে খেলায় আমরা সবাই সারা বিশ্ব তাকিয়ে আছে। জি জি, এবং আমরা দেখলাম ঘটনা কি ঘটলো, রেফারি সিদ্ধান্ত দিল। প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করে বললেন যে এটা বদলাতে হবে। আজকে তিনি বলেছেন, উনি আজকে উনি আজকে প্রেস কনফারেন্সে হোয়াইট হাউসে বলেছেন, আমি ফোন করে বলেছি। উনি ক্রেডিট দিচ্ছেন যে আমার জন্য রিভার্স, উনি আজ ক্রেডিট দিচ্ছেন। ইব্রাহিম চৌধুরী রাইট, আমার প্রেসিডেন্ট আমার পক্ষে দাঁড়ালেন, অ্যাকর্ডে হি ইজ রাইট, বাট অন দ্য আদার হ্যান্ড উনি আইনের বিরুদ্ধে গেলেন। উনি ক্লেম করছে that I made the call, উনি ক্লেম করছে I made the call। হ্যাঁ, উনি বলেছেন তো। এটা কখনই হতে পারে না, হওয়া উচিত নয় এটা। আমরা আইনের দেশের লোক, আমার দেশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সেই দেশ যে আইন মেনে চলে। আর উনি কি বলছেন? আমি হচ্ছি আইন। উনি বলছেন আমি হচ্ছি আইন।
This is হাসান not. ভাই, তারুণ সাহেব, আপনাদের দুইজনের বক্তব্যটাকে শ্রদ্ধা করে নিও যদি মনে করি যে এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে আইনের লঙ্ঘন করছে, বাট আই উইল প্রেজ মাই প্রেসিডেন্ট, হি স্টুড অন বিহাফ অফ No, that's fine, that's fine. এইটাই আমার কথা। Ibrahim bhai, you have the right to. ইন আওয়ার লাইফ টাইম। জি, No, no. এইটাই You- সম্পূর্ণ you have ভুল the ইব্রাহিম right to. চৌধুরী, সম্পূর্ণ We should ভুল all- এটা। আমার প্রেসিডেন্ট যদি ভুল করেন আমি ভুলের বিপক্ষে বলবো। যেমন ধরা যাক তিনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রায় 2 বিলিয়ন ভাই, আয় 30 করলেন, আর আমরা সাধারণ লোকরা ইব্রাহিম ভাই, 2 বিলিয়ন ইব্রাহিম ভাই। হারালাম তার ওয়েট জন্য। লেট মি ফিনিশ। কোন ভাই ওনাকে শেষ করতে দেন। হ্যাঁ আচ্ছা বলুন, আপনি বলুন। আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের ইনিশিয়াল স্টেটমেন্টটা শুনেন, উনি বলছে হি নোজ স্পোর্ট, হি প্লেজ স্পোর্ট, বাদে বলে হি ডাজন্ট নো হোয়াট রেড কার্ড মিন্স। দ্যাটস কন্ট্রাডিকশন, দ্যাটস ইট, আর কিছু লাগে না। হি ডাজন্ট নো হোয়াট রেড কার্ড মিন্স। অলরাইট, ইব্রাহিম ভাই আর কিছু বলার মানে নাই, শেষ শেষ হয়ে গেছে। আমার আছে, আমি তো বললাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এ রেড কার্ড মানে এটা ফিফা বুঝান না। রেড কার্ড না বুঝছেও জনগণের না বুঝিয়াও, পক্ষে- আমি জনগণের পক্ষ থেকে আমার এই দেশপ্রেমিক মানুষটাকে স্যালিউট জানাতে চাই। দ্যাটস অল। এখন এটা নিয়ে আপনার পক্ষ থেকে জানিয়ে দেন, আপনার পক্ষ থেকে আপনি জানিয়ে দেন, অসুবিধা নেই, নো on প্রবলেম। behalf of the American people, we like to salute him. অলরাইট, ওকে, লেটস আমরা অন্য প্রসঙ্গে যাই এখন, যে মেইনের যে আমি প্রাইমারি শেষ কথা বলিনি একটু। ঠিক ট্রাম্প সাহেব এটা জানেন। ট্রাম্প সাহেব ইব্রাহিম চৌধুরীকে ভালো করে চেনেন। তিনি কি বলেছেন যে আমার সমর্থকেরা আমি যদি কাউকে খুনও করি আমার পক্ষে থাকবে। ইব্রাহিম চৌধুরী সেরকম লোক, খুন করলেও ট্রাম্পের পক্ষে থাকবে। ট্রাম্প ঠিক করেছে। আমি আশা করব যে কিঞ্চিত বুদ্ধি সংগ্রহ তিনি করুন, যেভাবে পারুন, খেয়ে দিয়ে হোক না খেয়ে হোক, একটু বুদ্ধি সংগ্রহ করুন। আমরা আইনের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। আমার প্রেসিডেন্ট যদি ভুল করেন তা বলবো এটা ভুল করেছে। দ্যাট ইজ দ্য রাইট সিটিজেনশিপ। এটা এই বুদ্ধিশুদ্ধির জন্য ডেমোক্রেটিক ইব্রাহিম ভাই। দরকার নাই। জি 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 জি, সব বুদ্ধিমান লোক যারা ডেমোক্রেটিক পার্টি করেন ওনারাই করতে থাকুক। আমরা যারা এই জন্যই ট্রাম্প সাহেব বলেছেন যে আমি কাকে পছন্দ করি, যাদের কম বুদ্ধি, যাদের কম লেখাপড়া আছে। ট্রাম্প সাহেবের একটা বিখ্যাত কথা আছে যে আই লাইক পিপল উইথ লিটল এডুকেশন। এই পৃথিবীতে যত অঘটন ঘটছে ইনক্লুডিং আমেরিকা, সবই নিজেদের দ্বারা পণ্ডিত মনে করেন তারা। সাধারণ মানুষ না, সব না, আমি- ভালো সিদ্ধান্ত আমি- নিয়েছে, আমি- সেটা বাংলাদেশের বেলা হোক আর ইব্রাহিম সেটা চৌধুরী, আমেরিকা বলা হোক। ইব্রাহিম চৌধুরী, আমি ট্রাম্প সাহেবকে কোট করছি। ট্রাম্প সাহেব বলেছেন আই লাভ পিপল উইথ লিটল এডুকেশন, আই লাভ পিপল উইথ নো কলেজ এডুকেশন। যাদের কম শিক্ষা তাদের বেশি পছন্দ করি আমি। কারণটা কি? Because ওদেরকে সহজে বোকা বানানো যায়। ওরা গোমূর্খ, সে কারণে। তিনি তা ভালোবাসার কথা বলেছেন। আপনারা কিছু মানুষ আছেন Please, যারা লেখাপড়া এই কম জানে, গোমূর্খ হয়েন তাদেরকে না। ভালোবাসেন না, এই তাদেরকে গোমূর্খ ভালোবাসেন হয়েন না, একটু বুদ্ধি ব্যবহার করেন। আপনারা সারা- যারা কিছু মানুষ সারা আছেন, বিশ্বের তারা লোক হাসছে আমাদের আমাদের কম নিয়ে। জানে, আমাদের মতো বুদ্ধিশুদ্ধি কম, আমাদের আপনারা পছন্দ করেন। ইব্রাহিম চৌধুরী- আমাদের এই প্রেসিডেন্টটা আমাদের মতো বুদ্ধিশুদ্ধি কম মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে পছন্দের কথা বলেছেন এই স্টেটমেন্টের মধ্য দিয়ে। উই লাভ ইট। ইব্রাহিম চৌধুরী ইব্রাহিম- কাকে দেশপ্রেম বলে? সারা বিশ্বের লোক আমাদের নিয়ে হাসছে, সারা বিশ্বের লোক হাসছে আমাদের নিয়ে। আমাদের নিয়ে বিশ্বের লোক কোনোদিন কান্দেও নাই, সারা জীবনই হাসছে। আরে কাঁদুক না আমেরিকা কাঁদুক, কিছু করলে- না কেন, কি আশ্চর্য। আমরা চিরকাল আমার দেশ নিয়ে গর্ব করেছি, আমাদের দেশকে নিয়ে গর্ব করেছি। আমরা বিশ্বের এখন 1 নম্বর দেশ, সে আমাদেরকে নিয়ে হাসছে। সবাই এখন হাসছে। আমরা- ইনফ্যাক্ট এখন আমরা- এই ভাই বলতে পারবে, ট্রাম্প সাহেবের প্রেস কনফারেন্স দেখবেন, যারা পিছিয়ে দাঁড়িয়ে আছে না, তারা সবাই হাসছে। ট্রাম্প সাহেব বলছেন কথা, তার যারা দাঁড়িয়ে আছে পেছনে তারাও হেসে মরে যাচ্ছে। Right. আসতেছে। আচ্ছা, আর আজকে- এটা তো কান্না না তো, এটা দুঃখের কোনো ঘটনা না, এটা আনন্দে হাসতেছে হাসান ভাই। না, এটা প্রায় অহংকার বুকে নিয়ে হাসতেছে। আপনি কি আপনার বুদ্ধি পায়ে রাখেন নাকি ভাই? আমি তো অবাক লাগছে। আপনি কি আপনার সমস্ত বুদ্ধি পায়ে রাখেন? ইব্রাহিম একটু চৌধুরী, পায়ে থেকে নিয়ে ইব্রাহিম চৌধুরী, আপনি পকেটে নিয়ে পারবেন না। মাথায় দেন বুদ্ধিটা। আপনি এই অদ্ভুত debate-এ কথা কেন পারবেন না বলেন? ভাই, আপনি- বিরক্ত হয়ে যাচ্ছি আমি। বাদ দিলক্কা। অলরাইট, ওকে, লেটস টক অ্যাবাউট ডিফারেন্ট থিং। অলরাইট, ইটস ফিনিশ। আমরা এবার মেইন This is totally মানে this is too much sometimes. মেইনের হাসিটা ঠিক আছে, হাসিটা ঠিক আছে, কিন্তু কখনো কখনো সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে হয়। সাধারণ বুদ্ধি প্রয়োগ করতে হয়। আজাদ ভাই, আপনারা বুদ্ধিমান মানুষ ছাড়া যদি কারোর সাথে আলাপ করতে চান না, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। কিন্তু যারা আপনাদের চোখে নির্বোধ বা বুদ্ধিশুদ্ধি কম, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারবেন না, এই সিদ্ধান্ত আপনি দিয়ে দিবেন
এটা আমার মনে হয় হাসান ভাই একটা কথা আছে, একটা কথা আচ্ছা, আছে এটা হাসান ভাই, বাদ দেন না তাহের ভাই, এগুলো একটা কথা আছে যে আমি যদি আমার এটা- চোখ this is too বন্ধ করে much. দেই, আমার কানকে বন্ধ করে দেই, আমার হৃদয়কে আমি বন্ধ করে, দরজা বন্ধ করে দেই, তাহলে আপনি যাই বলবেন তাতে কোনো কাজ হবে না, আমি আমার ওই বুলিয়া ওড়াতেই থাকবো। এবং ট্রাম্প খুব ভালো করে জানেন, সে কারণেই বলেছেন ফিফথ অ্যাভিনিউতে গুলি করলেও আমাকে সাপোর্ট করবে। আমাকে সাপোর্ট করা হবে, রাইট। এটি ইব্রাহিম সাহেব এখন আপনার জন্য সুন্দর সাবজেক্ট আছে, এইটাই হাসান ভাই আলোচনা করবেন। সেটা হচ্ছে মেইনে যে ডেমোক্রেটিক পার্টির যে সিনেট ক্যান্ডিডেট যিনি উইন করেছিলেন তাকে নিয়ে সারা আমেরিকার পলিটিক্স সরগরম। আমি যদি জাস্ট একটা লাইন, দুইটা লাইন পড়ে শোনাই। গ্রাহাম Plattner, the Democratic nominee for Senate from Maine, said he was taking time to reflect on his political path forward as his support swiftly eroded after a woman accused him of rape. In a video posted on social media, Mr. Plattner called the account false, even as he acknowledged the threat it posed to his candidacy in a tight race that could determine control of Senate in November. ব্যাপারটা গুরুত্বপূর্ণ একাধিক কারণে। আমরা ধরে নিয়েছিলাম যে এই আসনটাতে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রবাবলি প্ল্যাটনার জিতবেন। শেষ জনমত জরিপে প্ল্যাটনার এগিয়েছিলেন 2-3 পয়েন্টে সুজান কলিন্স থেকে। সুজান কলিন্স সিটিং সেনেটর, এবং যদি ডেমোক্রেটদের এই আসন সিনেট দখল করতে হয় তাকে এই আসনটা পেতেই হবে। কেমন গ্রাহাম প্ল্যাটনার মেইনের একজন ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, ঝিনুক ব্যবসায়ী তিনি, এবং পুরনো একসময় মেরিন ছিলেন, তার পিটিএসডি হয়েছিল, তার নানা সমস্যা আছে, তার স্টোরিটা খুব ইন্টারেস্টিং স্টোরি, সব নিয়ে এটিয়ে লোকে তাকে গ্রহণ করেছিল। তার ইতিহাস আছে, সে মদ্যপান করেন, মেয়েদের সঙ্গে তার খারাপ সম্পর্কের ইতিহাস আছে। তারপরেও তিনি বলছেন যে এটা আমার ইতিহাস পুরনো, আমি এই জন্য আমি নতুন মানুষ একটা। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, প্রথমে নিউ ইয়র্ক টাইমস, পরে খানিকক্ষণ 6টা-7টার দিকে CNN-এ এক সাক্ষাৎকারে একটি মেয়ে বলেছে আমাকে রেপ করেছে। আমি না বলা সত্ত্বেও আমাকে আমার ঘরে এসে মাতাল অবস্থায় আমাকে রেপ করেছে। মেয়েটি নিজের নাম সহ ছবি সহ কথাগুলি বলছে। এই কথা বলার পর ডেমোক্রেটিক পার্টির প্রায় সবাই একে একে প্ল্যাটনারের পক্ষ থেকে দূরে সরে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি ডেমোক্রেটিক পার্টির যে সিনেট কমিটি আছে যারা ফান্ডিং করবে, তারা বলছে যে তারা কোনো ফান্ডিং করবে না। এই অবস্থায় ফান্ডিং না করলে গ্রাহাম প্ল্যাটনারের পক্ষে একা এই লড়াই করা সম্ভবপর নয়। ইনফ্যাক্ট মেইনের ডেমোক্রেট পার্টিও বলেছে তাকে সরে যেতে হবে, এবং এই অবস্থায় সরে যাওয়া ছাড়া গ্রাহাম প্ল্যাটনারের আর কোনো পথ নাই। তিনি বলছেন বটে যে আমি ফাইট করব, কিন্তু পাশাপাশি একথা বলছে যে আমি চিন্তা করে দেখবো আমার সামনে পথটা কি। একথার মানেই হচ্ছে যে তিনি সরে যাবেন। এখন এর আগের অনুষ্ঠানে আমি একসময় বলেছিলাম যে সিনেট রাখবার জন্য যদি এই ঘটনা সিনেট রাখবার জন্য যদি প্ল্যাটনারকে সমর্থন করতে হয়, সমর্থন করা যেতে পারে। আমরা আমাদের প্রেসিডেন্ট সমর্থন করেছি, আমাদের প্রেসিডেন্ট সমর্থন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্টকে পেয়েছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে একবার না দুবার, যার নামে অসংখ্য নারী ঘটিত ব্যাপার আছে। তিনি দোষী প্রমাণিত হয়েছেন, $5 বিলিয়ন তিনি ফাইন দেবেন, সেই রায়ও হয়ে গেছে। ফলে যে দেশের প্রেসিডেন্ট রেপের অভিযোগে অভিযুক্ত হন সেক্ষেত্রে সিনেট ক্যান্ডিডেট হতেই পারেন, কিন্তু আমি মনে করি যেটা ঠিক নয়। আমরা যদি সাধারণ নৈতিকতাকে মানি, সাধারণ নৈতিকতাকে গ্রহণ করি, তাহলে কোনো ক্রমেই গ্রাহাম প্ল্যাটনারের মতো একজন ক্যান্ডিডেটকে আমরা সিনেটে আমন্ত্রণ জানাতে পারি না, এবং সে কাজে কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে। গ্রাহাম প্ল্যাটনার কী করবেন তা আমরা জানি না, কিন্তু ক্লিয়ারলি তার পক্ষে সমর্থন এত দ্রুত সরে যাচ্ছে যে তার পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। এর আগে যেটা বলা হচ্ছিল যে এই অভিযোগগুলি বানানো অভিযোগ, গ্রাহাম প্ল্যাটনার গাজার পক্ষে, গ্রাহাম প্ল্যাটনার ইসরায়েলের বিপক্ষে, ফলে এই প্যাক ইসরায়েল আমেরিকান কমিটি পয়সা ঢালছে বলে অভিযোগ করছিল। কিন্তু এখন তো হাতে ধরা পড়লো যে না, হতে পারে এই প্যাক টাকা ঢালছে, কিন্তু আসলেই গ্রাহাম প্ল্যাটনার নানা রকম অসৎ কাজের সঙ্গে জড়িত ছিল, নারী ঘটিত রেপের মতো ঘটনা তিনি ঘটিয়েছেন, এবং তার সরে যাওয়াটাই সঠিক হবে বলে আমি মনে করি। এবং তাই আলটিমেটলি হয়তো আগামী 2-1 দিনের মধ্যে দেখবো আমরা প্ল্যাটনার সরে আছেন। সরে গেলে কে দাঁড়াবে? জেনেট মিলস, যিনি কিনা সিনেট মেইনের জনপ্রিয় গভর্নর, তিনি টাকার অভাবে
নির্বাচন থেকে সরে দাঁড়ান প্রাইমারিতে, কোয়াইট লাইকলি শি উইল কাম ব্যাক এবং হয়তোবা রিকভার করবেন। তবে এটা ক্লিয়ারলি সুজান কলিন্সের জন্য একটা বিশাল একটা আশীর্বাদ, একটা 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 গিফট তিনি পেলেন। এখন তার পক্ষে অনেক সহজ হবে যে কোনো ডেমোক্রেটিক ক্যান্ডিডেটের পক্ষে আগামী নির্বাচনে কন্টেস্ট করা এবং মেবি ইভেন জেতাও খুব কঠিন হবে না। থ্যাংক ইউ। সো সুজান কলিন ইজ এ ভেরি ওল্ড, আপনি জানেন যে সিনেটর, এবং তিনি মেইন হচ্ছে ডেমোক্রেটিক আপনার ব্লু স্টেট, এখানে উনি কিভাবে এতদিন থেকে রিপাবলিকান আপনার? তার কারণ তিনি একজন মডারেট, তিনি প্রথমত এলজিবিটি কির পক্ষে, তিনি অ্যাবর্শনের পক্ষে ভেরি মডারেট, এবং অনেক প্রশ্নে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপোজ করেছেন, ফলে তার একটা মডারেট একটা 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 খ্যাতি আছে কেমন। এবং সাধারণ লোক চায় যে সিনেটে এমন সব লোক আসুক যারা মধ্যপন্থী হবে, যারা লেফট রাইটের মাঝামাঝি একটা জায়গায় গ্রহণ করবে। সে কারণে সুজান কলিন্স তার এই মধ্যপন্থী অবস্থানের কারণে তার রাজ্যে বেশ জনপ্রিয়, সে কারণে তিনি টিকে আছেন। আরেকটা প্রশ্ন করতে চাই যে যদি আপনার কি বলে আপনার গ্রাহাম প্লাটনার উনি যদি আপনার সরে যান, তাহলে ডেমোক্রেটিক যারা বছর গভর্নর, উনি যে এখানে ইলেকশন করবেন, এটা কি কোনো প্রাইমারি লাগবে না, কিছুই লাগবে না, উনি অটোমেটিক্যালি চলে আসবেন এখানে? না, প্রথমত তাকে উনি ডেমোক্রেটিক পার্টিকে সিদ্ধান্ত নিতে হবে, পার্টির পক্ষ থেকে যেতে হবে, তাকে এখন প্রাইমারি করতে হবে না। প্রাইমারি ছাড়াই তিনি যদি ডেমোক্রেটিক পার্টির সিদ্ধান্ত হয় এটা, পার্টির তিনি ক্যান্ডিডেট হিসেবে যুক্ত হতে পারেন কেমন। অ্যান্ড ইট হ্যাজ টু বি ডিসিডেড বাই দ্য পার্টি, কেননা প্ল্যাটনার তো কন্টেস্ট করছে ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হিসেবে, সেক্ষেত্রে ক্যান্ডিডেট রিপ্লেস করাটা আইনসঙ্গত, তাই হয়তো ঘটবে। এবং আজকে যেটা বলা হয়েছে যে জেনেট মিলসকে অলরেডি অ্যাপ্রোচ করা হয়েছে, তিনি এখনো জানাননি তিনি কি করবেন। সো পার্টিতে যদি মনে করেন ওখানে গভর্নর আছেন, অন্য একজন হয়তো পার্টির শীর্ষস্থানীয় অন্য কোনো নেতা আছেন ডেমোক্রেটিক, হ্যাঁ, তিনজন জানিয়েছেন তারা আগ্রহী, তিনজন অলরেডি বলেছেন তারা যদি প্ল্যাটনার সরে দাঁড়ায় তারা এই পদে কন্টেস্ট করতে আগ্রহী। এগেন সিদ্ধান্তটা পার্টিকে নিতে হবে, ইফ দে আর টু কন্টেস্ট অন বিহাফ অফ দ্য পার্টি। Okay, so party will decide who will be their nominee, right? Party will decide. No, without any primary. Party will. Primary party হয়ে will গেছে, make প্রাইমারি a তো decision. শেষ, প্রাইমারি এই Right. প্রাইমারিটা এই ডিসকাশনটা উইদিন দ্য পার্টি হবে, এটা এক ধরনের প্রাইমারি বলতে পারেন, উইদাউট ভোটার্স পার্টিসিপেশন। Right, by party. By Party. Thank you so much. Thank you. Ibrahim, any comment আপনারা যদি 30 সেকেন্ডে বলে দেন। না, এটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটু দুঃসংবাদ, কিন্তু আমেরিকার রাজনীতিতে এই দুঃসংবাদ শুধু যে একজন প্রেসিডেন্টকে অপবাদ দেওয়ার মধ্য দিয়ে টিকে থাকে নাই। এটা ডেমোক্রেটিক পার্টির সিনেটররা, যিনি যাকে একটু রেসপেক্টেড সিনেটর, আমেরিকার রাজনীতি ঘুরিয়ে দেওয়ার মতো একজন ব্যক্তি, তার বিরুদ্ধে একজন নারী আজকে যে অভিযোগ করলেন, এটার মধ্য দিয়ে এই সমস্ত লোকটা ঘাপটি মেরে দীর্ঘদিন থেকে রাজনীতিতে অবস্থান করতেছে, তাদের নৈতিক অবস্থানটা বোঝা যায়। এবং এরাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা করার জন্য সুচ্ছল ছিলেন, এরাই বিভিন্ন সময়। 30 সেকেন্ড শেষ হয়ে গেছে আপনার। জি, আপনার 30 সেকেন্ড আরো আগেই শেষ হওয়ার কথা ছিল। জি, এতদূর যে আপনি শুনছেন, অনেক ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব নুরুল ইসলাম বাবু, আপনাকে সময় দেওয়ার জন্য। বাট থ্যাংক ইউ আপনি, বাট আমাদের সমর্থন এবং আপনার এই রেস্টুরেন্টের উন্নতি এবং এখানে যাতে আর কোনো ধরনের এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সবাই আশা করি কমিউনিটি এগিয়ে আসবেন এবং আপনাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ জনাব খায়রুল ইসলাম খোকন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। অ্যান্ড দেন ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের জনাব হাসান ফেরদৌস ভাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।